ছাত্র বন্ধুরা, আজকে আমাদের সমাসের শেষ যে বিষয়টি সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আজকে আমাদের শেষ দিন এবং বহুব্রীহির অনেকগুলি ভাগ রয়েছে। সেই ভাগগুলো তোমাদেরকে একে একে আমি চেষ্টা করব একটু বিশ্লেষণ করে বোঝাতে। তো প্রথমে দেখা যাক বহুব্রীহি সমাস কাকে বলে। বহুব্রীহি সমাসটা নিজেই কিন্তু বহুব্রীহি, সেটা পরে বলছি। তো বহুব্রীহি কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলির অর্থাৎ পূর্বপদ পরপদ বা পূর্বপদ এবং উত্তরপদ কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজে বহুব্রীহি কী করে হলো? যে বহু হয়েছে ব্রীহি যার, বা বহু আছে ব্রীহি যার। বহু মানে প্রচুর, অনেক, আর ব্রীহি হচ্ছে ধান। তাহলে যে কৃষকের প্রচুর ধান জন্মেছে জমিতে, অর্থাৎ ধনী কৃষক বা বিত্তবান কৃষক, তাকে বলা হয় বহুব্রীহি। তাহলে বহুব্রীহি শব্দটি নিজেই বহুব্রীহি। যদি কখনো ভুলেও যাও উদাহরণ, তাহলে বহুব্রীহি এই কথাটাকে বিশ্লেষণ করলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবে। এরপরে আমি একে একে বহুব্রীহি সমাসের যে ভাগগুলি, অনেকগুলি ভাগ আছে, আমি একটা একটা করে একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানযুক্ত অধিকরণ, অধিকরণ বলতে এখানে বিভক্তি, অর্থাৎ যে বহুব্রীহি সমাসের উভয় পদে সমান বিভক্তি থাকে, সাধারণত শূন্য বিভক্তি, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। একটু বোর্ডের দিকে খেয়াল করো। পিত অম্বর যার, পিত এবং অম্বর পূর্বপদ পরপদ দুটোই শূন্য বিভক্তিযুক্ত। সমাজবদ্ধ পদ হচ্ছে পীতাম্বর, অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করেন যিনি। তো অনেকেই হলুদ বস্ত্র পরিধান করে, কিন্তু আমরা তো যে কোনো মানুষকে পীতাম্বর বলবো না, আমরা শ্রীকৃষ্ণকে পীতাম্বর বলছি, অর্থাৎ তিনি হলুদ বস্ত্র পরিধান করেন। কিন্তু এই পীতাম্বরকে অন্যভাবেও কিন্তু সমাস করা যায়। কিভাবে? পিত যে অম্বর, তখন হলুদ রঙের যে বস্ত্র, তখন কিন্তু তৃতীয় ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। অম্বর অর্থাৎ কাপড়, আর পিত মানে হলুদ, তাহলে হলুদ রঙের কাপড়কে বোঝানো হচ্ছে। তাহলে পূর্বপদ তখন বিশেষণ, পরপদ বিশেষ্য, তখন কিন্তু পীতাম্বর কর্মধারায় সমাস। সুতরাং পীতাম্বর আসলে যদি ব্যাসবাক্যের মধ্যে না থাকে, যদি বাক্যের মধ্যে না থাকে, তাহলে কিন্তু যে কোনোভাবেই এই দুই সমাসটা করা যেতে পারে। আর যদি বাক্যে থাকে, তাহলে কিন্তু যেটা অর্থ চাইছে সেই অনুযায়ী তোমাদেরকে সমাসটা নির্ণয় করতে হবে। এরপরে উদাহরণ দেখো, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, তাহলে নীলকেও বোঝানো হচ্ছে না, কণ্ঠকেও বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে সমুদ্র মন্থনকালে যে বিষ উত্থিত হয়েছিল, সেই বিষ মহাদেব বা শিব তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। এই জন্য মহাদেবের অপর নাম হচ্ছে নীলকণ্ঠ। সুতরাং মহাদেবকে বোঝানো হচ্ছে, তৃতীয় অর্থ প্রাধান্য পাচ্ছে, অতএব এটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। পদ্ম আসন যার, পদ্মাসন, এটা বিষ্ণুকে বোঝানো হতে পারে, ব্রহ্মাকেও বোঝানো হতে পারে। পদ্ম আসন যার, ওরকম কমল আসন যার, কমলা আসন, ঠিক আছে? এগুলো সবই সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। ওইরকম মহতি মতি যার, মতি যেহেতু স্ত্রীলিঙ্গ, সেই জন্য মহতি হচ্ছে, এটা মহা হচ্ছে না কিন্তু। তারপরে লব্ধ হইয়াছে প্রতিষ্ঠা যার, লব্ধ প্রতিষ্ঠ, কোনো বিখ্যাত চিকিৎসক, উকিল, ব্যারিস্টার, আমরা বলি যে লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক, অর্থাৎ যার খ্যাতি বা প্রতিপত্তি প্রতিষ্ঠা পেয়েছে। আবার কখনো কখনো এই সমানাধিকরণ বহুব্রীহি সমাসে পরপদ বিশেষণ হতে পারে। কিভাবে? কান কাটা যার, কান কাটা, লেজ ঝোলা যার, লেজ ঝোলা, একটা কবিতা তো আছে, আইরে পাখি লেজ ঝোলা, খেতে দেবো চাল ছোলা। ভূষণ প্রিয় যে নারীর, ভূষণ প্রিয়া, এগুলো প্রত্যেকটাই সমানাধিকরণ বহুব্রীহি, কারণ উভয় পদ সমান অধিকরণ, অর্থাৎ শূন্য বিভক্তিযুক্ত। এরপরে আমি আসছি বধিকরণ বহুব্রীহি কাকে বলে। বিযুক্ত অধিকরণ, বধিকরণ, অর্থাৎ এই বহুব্রীহি সমাসের পূর্বপদ বা পরপদের মধ্যে সাধারণত পরপদে দেখা যাচ্ছে যে বিভক্তি চিহ্ন তে বা এ সপ্তমী বিভক্তি চিহ্ন যুক্ত হয়, অর্থাৎ আলাদা আলাদা বিভক্তি চিহ্ন যুক্ত দুটো পদ, অর্থাৎ স্বতন্ত্র। বিযুক্ত অধিকরণ এই জন্যই বধিকরণ।
একটু বোর্ডে খেয়াল করো, বিনা পানিতে যার, লক্ষ্য করো বিনা শূন্য বিভক্তিযুক্ত, পানিতে এখানে কিন্তু তে বিভক্তি রয়েছে, অর্থাৎ উভয় পদ স্বতন্ত্র বিভক্তিযুক্ত। বিনা পানিতে যার, বিনা পানি। ওরকম পিনাক, শিবের ধনুকের নাম হচ্ছে পিনাক, পিনাক পানিতে যার, পিনাক পানি। চন্দ্র চূড়াই যার, চন্দ্রচূড়, এখানে কিন্তু চন্দ্রকে বোঝানো হচ্ছে না, চূড়াকে বোঝানো হচ্ছে না। যার চূড়ায় চন্দ্র মুকুটের মতো শোভা পায় সেই মহাদেবকে বোঝানো হচ্ছে। ওরকম চন্দ্র হইয়াছে আপির যার, চন্দ্রাপির, সেটা অবশ্য বাধিকরণ বহুব্রীহি নয়। উর্না নাভিতে যার, উর্না মানে হচ্ছে তন্তু বা জাল, মাকড়সাকে আমরা বলি উর্ণ নাভ। মাকড়সার জাল বনে তার পেটের নিচে জালটা রেখে সে শিকারের জন্য অপেক্ষা করে। উর্না নাভিতে যার, উর্ণ নাভ, এটাও বাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ। ঠিক আছে, এর পরের অংশে যাচ্ছি আমরা। এরপরে আসছি নঙর্থক বহুব্রীহি সমাসে। নঙর্থক বহুব্রীহি কাকে বলে? নঙর্থক পূর্বপদের সাথে বিশেষ্য পদের যে বহুব্রীহি সমাস হয় তাকে বলা হয় নঙর্থক বহুব্রীহি সমাস। এই নঙর্থক বহুব্রীহিতে যে অ, অন বা নি এগুলি থাকে, এর অর্থ হচ্ছে নেই বা নাই। কিন্তু আগেই বলেছি যে নং তৎপুরুষের ক্ষেত্রে কিন্তু এই অ, অন, নি এর অর্থ হচ্ছে নয়। এবার দেখো বোর্ডের দিকে, জ্ঞান নাই যার, অজ্ঞান, অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান নেই সে তৃতীয় ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এটা নঙর্থক বহুব্রীহি। কিন্তু যদি বলি জ্ঞান নয় অজ্ঞান, তখন কিন্তু নং তৎপুরুষ হবে। নাই লজ্জা যার, নির্লজ্জ, অর্থাৎ লজ্জাহীন কোনো ব্যক্তিকে আমরা বলতে পারি নির্লজ্জ। বিগত হয়েছে শ্রী যার, বিশ্রী, ওইরকম বিগত হয়েছে অর্থ যার, ব্যর্থ। বিগত হয়েছে শ্রদ্ধা যার, বীতশ্রদ্ধ। নাই অন্ত যার, অনন্ত। বিগত হয়েছে ধব, ধব হচ্ছে স্বামী, বিগত হয়েছে ধব যার, বিধবা। বিগতা পত্নী যার, বিপত্নিক। নাই নারী জ্ঞান যার, আনাড়ি। অনেক সময় বলা হয় যে আনাড়ি লোকের হাতে পড়েছে তাই সব গণ্ডগোল হয়ে গেল, অর্থাৎ দক্ষতা দেখাতে পারেনি, এই অর্থে আমরা বলি আনাড়ি লোক। এরপরে যাচ্ছি মধ্য পদলোপী বহুব্রীহি কাকে বলে। মধ্য পদলোপী বহুব্রীহি কতকটা মধ্য পদলোপী কর্মধারায়ের মতোই হবে। তো এই বহুব্রীহি সমাসে দেখা যাচ্ছে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদে লোপ হয়। আর এই জাতীয় সমাসের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে উপমানের সাথে সমাস হয় বলে অনেক সময় একে বলা হয় উপমাত্মক বহুব্রীহি। আবার যেহেতু ব্যাস বাক্যটি মাঝে মধ্যে ব্যাখ্যানমূলক হয় তাই একে ব্যাখ্যাত্মক বা ব্যাখ্যামূলক বহুব্রীহিও বলা যায়। বোর্ডের দিকে খেয়াল করো, কমলের মতো অক্ষি যার, কমলাক্ষ। বাঁদরের মুখের ন্যায় মুখ যার, বাঁদর মুখ। অনেকে ভুল করে লেখে বাঁদরের মতো মুখ যার, এখানে মুখটা উল্লেখ করতে হবে, গোটা বাঁদরটার মতো তার মুখ হতে পারে না। শান হচ্ছে আদি অর্থ কুকুর, সায়ের পদের মতো পদ যার, তাহলে কুকুরের পায়ের মতো পা এমন প্রাণীকে শাপদ বলা হয়। তো এটা হচ্ছে হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, বনবিড়াল, হায়েনা, এদের পা কুকুরের পায়ের মতো, অর্থাৎ পায়ের নখগুলো এরা অনায়াসে এই থাবার মধ্যে লুকিয়ে রাখতে পারে। তো সেই অর্থে এখন শাপদ বলতে কুকুরের পা নয়, কিন্তু আদি অর্থ শাপদ বলতে কুকুরের পা, কিন্তু পরে অর্থ প্রসার হয়ে হলো কুকুরের পায়ের মতো পা যে সমস্ত পশুদের, সেই অর্থে শাপদ। অনুরূপ মৃগের নয়নের ন্যায় নয়ন যার, মৃগ নয়না, যদি স্ত্রী হয় মৃগ নয়না, নাহলে মৃগ নয়ন। কাঞ্চনের প্রভার ন্যায় প্রভা যার, কাঞ্চন প্রভ। এগুলো সবই কিন্তু মধ্য পদলোপী বহুব্রীহির উদাহরণ। বিড়ালের অক্ষির ন্যায় অক্ষি যার, যদি পুরুষ হয় বিড়ালাক্ষ, আর যদি স্ত্রী হয় বিড়ালাক্ষী, অর্থাৎ যাদের ক্যাটসাই বলা হয়, অর্থাৎ কটাশে চোখ। ধর্মঘট কথাটা আমরা শুনেছি খুব, তাহলে ধর্মঘট কথাটা কিভাবে এলো? ধর্মের অর্থাৎ আদর্শের,
ধর্মের অর্থাৎ আদর্শের উদ্দেশ্যে ঘট স্থাপন পূর্বক যে আন্দোলন ধর্মঘট। খঞ্জনের নয়নের নেই চঞ্চল নয়ন যে নারীর, খঞ্জন নয়না, এগুলো উপমাত্মক বহুব্রীহি বলা যায়, যেহেতু উপমানের সঙ্গে সমাজটা হচ্ছে। দেখা মাত্র হাসি যার, দেখন হাসি, মানে কোনো লোক দেখা হলেই হেসে ফেলে, তখন আমরা বলি দেখন হাসি। ডাকাতের বুকের ন্যায় বুক, অর্থাৎ সাহস যার, ডাকা বুকো, কোনো দুরন্ত প্রকৃতির ছেলেকে আমরা বলি ডাকা বুকো। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই মধ্যপদলোপী বহুব্রীহি। এবার আমরা বেতিহার বহুব্রীহি সমাসে যাচ্ছি। যে বেতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? পরস্পর একজাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালে একই বিশেষ্যের দ্বিত্বের দ্বারা, অর্থাৎ দুবার উচ্চারণের দ্বারা যে বহুব্রীহি সমাস হয় তাকে বলা হয় বেতিহার বহুব্রীহি সমাস। তো এই সমাসের পূর্বপদের অন্তঃস্বর সচরাচর আ, কখনো কখনো ও হয়, আর উত্তর পদ বা শেষ পদ যেটা, সেটার অন্তঃস্বর সর্বদাই হ্রস্ব ইকার হয়। একটু বোর্ডে খেয়াল করো, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, পূর্বপদের অন্তঃস্বর আকার হয়েছে, অন্তপদের লক্ষ্য করো এই অন্তঃস্বরটা হ্রস্ব ইকার হয়েছে। তাহলে হাতে হাতে যে যুদ্ধ, পরস্পর ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে, একজন তো যুদ্ধ করছে না, পরস্পর হাতে হাতে লড়াই করছে। কানে কানে যে মন্ত্রণা, কানাকানি, কিন্তু যদি এই বানানটা হস্যিকার না হয়ে যদি দীর্ঘইকার হতো কানাকানি, তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। অর্থাৎ একটি পুরুষ তার একটি চোখ নেই, আর স্ত্রী তারও একটি চোখ নেই, তখন কানাকানি, তখন দ্বন্দ্ব সমাস। পরস্পর কেশ আকর্ষণ করে যে লড়াই, একজন একজনের চুল ধরে টানছে তা নয়, পরস্পর পরস্পরের চুল টানাটানি করে যে লড়াই করছে, তখন কেশাকেশি, এটা বেতিহার বহুব্রীহি সমাস। ওই রকম পরস্পরকে হানা, মানে একজন একজনকে শুধু মারছে তা নয়, দুজনই দুজনকে আঘাত করছে, তখন হানাহানি। ওই রকম পরস্পরকে কাটা, কাটাকাটি, একজন একজনকে কেটে দিয়ে চলে গেল তা নয়, পরস্পর পরস্পরকে আঘাত করছে, কাটাকাটি করছে। পরস্পর গালিবর্ষণ করে যে বিবাদ, গালাগালি, মানে একজন গাল দিচ্ছে আর একজন নীরবে শুনে যাচ্ছে, তাহলে নয়, পরস্পর পরস্পরকে গালাগালি করে ঝগড়া বিবাদ করছে। তারপরে গলায় গলায় যে মিল, গলাগলি, এগুলো বেতিহার বহুব্রীহি, কিন্তু কখনো কখনো ছাত্র অনেক সময় ভুল করে ফেলে, যদি ক্রিয়া বিনিময় না বোঝায়, শুধুমাত্র যুগ্ম শব্দ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বেতিহার বহুব্রীহি সমাস হবে না। ঠিক আছে, এটা খেয়াল করবে। ওই যে বেলা বেলি, এটা কিন্তু বেতিহার বহুব্রীহি হবে না, বেলা থাকতেই, এটা নিত্য সমাস বলা যেতে পারে। তারপরে আড়াআড়ি, মানে বাঁকাভাবে অবস্থিত, যে আড়াআড়িভাবে স্থাপন করো এই দণ্ডটি, এক্ষেত্রে কিন্তু বেতিহার বহুব্রীহি হবে না। এরপরে আমরা আসছি সহার্থক বহুব্রীহি সমাসে। সহার্থক বহুব্রীহি সমাস কাকে বলে? সহার্থক বহুব্রীহি হচ্ছে সহার্থক উত্তরপদের সঙ্গে পূর্বপদ বিশেষ্যের যে বহুব্রীহি সমাস, এবং এখানে দেখা যাচ্ছে সমাসের সহস্থানে স শব্দটি থাকবে শুধু। একটু বোর্ডে খেয়াল করো যে হর্ষের সহিত বর্তমান, সহর্ষ, এখানে কিন্তু সহ শব্দের জায়গায় শুধু স দন্তেশ্বরা থাকছে। কখনো কখনো দন্তেশ্বরী আকার থাকতে পারে, যেমন অবলীলার সহিত বর্তমান বা বিদ্যমান, সাবলীল বলি। এরপরেই আছে যেমন অবধানের সহিত বর্তমান সাবধান, এখানে সয়ের জায়গায় আ থেকে গেল। স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক, সহার্থক বহুব্রীহি। ধবের সহিত বর্তমান সধবা, ওদিকে যেমন বিগত হইয়াছে ধব যাহার, কিন্তু এখানে ধবের সহিত বর্তমান, অর্থাৎ যার ধব অর্থাৎ স্বামী জীবিত রয়েছে। বিরামের সহিত বিদ্যমান বা বর্তমান সবিরাম, সবিরাম ছুটি। বিনয়ের সহিত বর্তমান সবিনয়, দরখাস্তে লেখা হয় সবিনয় নিবেদন। শ্রমের সহিত বর্তমান সশ্রম, কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে অনেক সময় আমরা বলি কি যে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, অর্থাৎ কারাগারে গিয়ে শুধু খাওয়া দাওয়া করবে আর ঘুমোবে তা নয়, তাকে পরিশ্রম করতে হয়, তখন আমরা বলি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি। বান্ধব সহ বর্তমান সবান্ধব, অনেক সময় কোনো নিমন্ত্রণ পত্রে লেখা থাকে যে সবান্ধবে আগমন করবেন, অর্থাৎ বাড়ির সকলে মিলে আর কি। পুত্রের সহিত বর্তমান সপুত্রক বা সপুত্র, পরিবারের সহিত বর্তমান সপরিবার, এগুলো প্রত্যেকটাই সহার্থক বহুব্রীহি সমাস। ঠিক আছে, আমরা পরের অংশে এবার যাচ্ছি।
আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি বহুব্রীহির শেষ ভাগ, সংখ্যাপূর্বক বহুব্রীহি। তো সংখ্যাপূর্বক বহুব্রীহি কাকে বলে? যে বহুব্রীহি সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ, তাকে বলা হয় সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস। লক্ষ্য করো একটু বোর্ডের দিকে, 10 আনন যার, দশানন, আনন মানে মুখ, তাহলে 10 আনন যার, এখানে কিন্তু 10 প্রাধান্য পাচ্ছে না, আননও প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে কে? 10 আনন, অর্থাৎ 10টি মুখ বিশিষ্ট লঙ্কেশ্বর রাবণ, দশানন। পঞ্চ আনন যার, পঞ্চানন, পঞ্চানন অর্থাৎ মহাদেব। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যদি এটা বাক্যে থাকে, পঞ্চাননে পঞ্চানন বর্ণিতে না পারে, এই বাক্যটা যদি দুটোতে তো দাগ থাকবে না, যে কোনো একটাতে দাগ থাকবে। প্রথম পঞ্চাননে দাগ থাকলে কি লিখতে হবে? পঞ্চ আননের সমাহার, তখন কিন্তু দ্বিগু সমাস হবে। আর পঞ্চাননে পঞ্চানন বর্ণিতে না পারে, দ্বিতীয় পঞ্চানন পঞ্চ আনন যার, অর্থাৎ মহাদেব 5 মুখেও বলতে পারেন না। তাহলে বাক্যটা দেখে বুঝতে হবে যে কোন অর্থটি এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে? 2 দিকে অপ যার, দ্বীপ, জলবেষ্টিত ভূভাগ। যদিও দ্বীপ হচ্ছে চতুর্দিকে জলবেষ্টিত, কিন্তু 2 দিকে অপ যার, তাকে দ্বীপ বলা হচ্ছে। এই যে অপের জায়গায় ইপ কথাটা এখানে এসেছে, কিন্তু বানানটা যদি দয়ে বয়ে দীর্ঘই না হয়ে দয়ে বয়ে হস্যিকার হতো, তাহলে কিন্তু 2-এর দ্বারা পান করে যে, অর্থাৎ হাতিকে বোঝানো হতো। হাতি সুর দিয়েও পান করে, আবার মুখ দিয়েও জল পান করে, সেই জন্য দ্বীপ বলা হয় হাতিকে। সেতার শব্দটি সে, অর্থাৎ ফার্সি শব্দ সেহ, সেহ থেকে সে এসেছে, সেহ মানে হচ্ছে 3, সে তার যার, অর্থাৎ 3 তার যে বাদ্যযন্ত্রের, সেটা হচ্ছে সেতার। এটা সংখ্যাপূর্বক বহুব্রীহি। ত্রিনয়ন যার, ত্রিনয়ন মহাদেব। যদি স্ত্রীলিঙ্গ হতো, দেবী কালিকাকে বোঝানো হতো, মহাদেবকে না বুঝিয়ে, তাহলে ত্রিনয়নই হতো। ঠিক আছে? তারপরে সহস্র লোচন যার, সহস্র লোচন অর্থাৎ দেবরাজ ইন্দ্র। তারপরে রয়েছে একটি ডাল যার, কোন একটা গাছের সমস্ত ডাল ছেটে দেওয়া হয়েছে, একটি ডাল রয়েছে, তখন বলা হয় একডালিয়া। কলকাতায় একটা রাস্তার নামও আছে একডালিয়া, তার থেকে হয় কি একডালিয়া থেকে এক ডেলে। একদিকে চোখ যার, এক চোখ। অনেক সময় দেখা যাচ্ছে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো অধস্তন কর্মী বিশেষ কাউকে হয়তো একটু নেক নজরে দেখছেন, সকলের প্রতি সমদর্শী নন, সেক্ষেত্রে কি হয়, তখন আমরা বলি যে বড় সাহেব এক চোখমি করছেন, অর্থাৎ পক্ষপাতিত্ব করছেন। তাহলে একদিকে চোখ যার, এক চোখ। 6টি ঘর যার, 6 ঘরা। রিভলভারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। রিভলভারে 6টি ঘর অর্থাৎ খোপ থাকে, যেখানে 6টি গুলি ভরা থাকে, 6 ঘরা রিভলভার বলা হয়। তো সংখ্যাপূর্বক বহুব্রীহির সঙ্গে দ্বিগুর কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়। তো পার্থক্যটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বহুব্রীহি যখন ব্যাসবাক্য করবে, বহুব্রীহিতে যদ অর্থাৎ যে বা যার এই শব্দ আসবে, কিন্তু দ্বিগু সমাসে কিন্তু সেটা আসবে না। আর বহুব্রীহিতে কিন্তু তৃতীয় অর্থেরই প্রাধান্য পাবে, আর দ্বিগু সমাসে কিন্তু সমাহার প্রাধান্য পাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, নাহলে দ্বিগুর সঙ্গে বহুব্রীহি সমাসের একটু গন্ডগোল হয়ে যায়। বহুব্রীহি বলতে সব বহুব্রীহি নয়, সংখ্যাপূর্বক বহুব্রীহি, এবং পার্থক্যও আসে যে সংখ্যাপূর্বক বহুব্রীহি এবং দ্বিগুর মধ্যে একটি পার্থক্য লেখ। একটা পার্থক্য অনায়াসে লেখা যাবে যে দ্বিগু সমাসে সমাহার বোঝায়, আর সংখ্যাপূর্বক বহুব্রীহিতে তৃতীয় একটি অর্থ বোঝায়। ঠিক আছে, তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে আর সাবধানে থাকবে। শুভেচ্ছা রইল তোমাদের আগাম।